বলছি। হ্যাঁ, বলছি আমি যাদবপুর ইউনিভার্সিটি হ্যালো? হ্যাঁ, বলুন, বলুন। হ্যাঁ, আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজি নিয়ে করি আরকি। তো আমি Facebook থেকে আসছি। আপনার নাম্বারটা আপনি শেয়ার করেছিলেন। হুম, আচ্ছা, আমি কবির সুমনকে নিয়ে কাজ করছি আরকি। তো তাই আপনি নাকি? একটা জায়গায় লিখেছেন যে ওর পুরনো যে মানে মঞ্চের অনুষ্ঠানের রেকর্ডিং আপনার কাছে আছে। হুম। তো সেটা নিয়ে আমি একটু আর্কাইভ করতে চাই আরকি। তো সেটা কি হ্যাঁ, দরকার? আসলে কি নাম আপনার? আমার নাম হচ্ছে প্রদীপ মজুমদার। অ্যাকচুয়ালি এই যাদবপুরের আরেকটি ছেলে আচ্ছা। অ্যা এবং প্রেসিডেন্সি একটি ছেলে। হুম, আমি আপনার বয়স কথা বলতে পারব না। ওরা বাচ্চা ছেলে। হুম। তো ওরা দুজনেও এরকম একটা ইন্টারেস্ট নিয়েছিল। আচ্ছা, আমার বয়স হচ্ছে ২১ বছর। ও তাহলে ওরা তো মানে তোমার বয়সী। বুঝেছো? আচ্ছা, আচ্ছা। তোমার থেকে একটু বড়ই হবে। হুম, তো ওদেরকে আমি ওগুলো সব দিয়েছিলাম। আচ্ছা, মানে আমার কাছে ক্যাসেট গুলো আমি রেকর্ডিং করেছিলাম। তো সেইগুলোকে আর্কাইভ করার জন্যে। আচ্ছা। সেটা ওরা সযত্নে করেও দিয়েছে। আচ্ছা, সেটা দেখার উপায়টা কি একটু আমাকে বলবেন? মানে আমি হ্যাঁ, দেখার উপায় আছে, শোনার উপায়ও হবে কিনা আসলে আমার বাড়িটা হচ্ছে কি বলে বিল্ডিং তৈরি হচ্ছে নতুন করে। আমি বাড়িটার পাশেই একটা বাড়িতে এখন আপাতত কিছুদিনের জন্য ভাড়া আছি। আচ্ছা। কিন্তু ওগুলো বার করা খুব মুশকিল। কিন্তু দেখে তো কিছু লাভ নেই। এটা শুনতে পেলে ভালো হয়। হ্যাঁ, শুনতে পেলে ভালো হয়। মানে আপনি কি ভিডিও রেকর্ডিং ও করতেন? না, না তখন ভিডিও তো দূরের কথা। আচ্ছা, অত সেই সময় ভিডিও প্রশ্নই নেই। আর অ্যালাও করা হতো না। আসলে সেই সময়টা হচ্ছে কি সেই সময় তো ওর সুমন সম্বন্ধে আমি কিছু সাহায্য করতে পারব। সাহায্য বলব না। কিছু সাপোর্ট দিতে পারবো আশা করি যদি ভালো কিছু কাজ হয়। হুম, আ সুমন সম্বন্ধে জানে বা এর সম্বন্ধে অনেক কিছু সুমনের বন্ধু একজন আছে আমার পরিচিত। হ্যাঁ, মানে সুমনের বয়সী আরকি। আচ্ছা। ওই রকমই আমি ফেসবুকেই ওনার যদিও ৫-৬ বছর ধরে ওর সঙ্গে আমরা দুজন কেউ কাউকে দেখিনি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তা মজার, মজার আপনি ব্যাপার আছে। এগুলো রেকর্ড করেছিলেন কোন সময়? এগুলো? মানে এইগুলো সব হচ্ছে তোমার আ ৯০ দশকে। মানে মোটামুটি ৯২ সালে 'ও তোমাকে চাই' বেরোলো তারপর হ্যাঁ, থেকে। হ্যাঁ, হ্যাঁ, তার আগে থেকে ওকে চিনতাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার আগে থেকে আপনি কিভাবে চিনতেন ওকে? মানে এটা যদি একটু বলেন। চিনতাম ও মানে তো বিদেশে থাকতো, ভয়েস অফ জার্মানি থেকে চাকরি ভদ্র করতো। আমেরিকাতেও ছিল। হ্যাঁ। আসলে আ আমি ডিসিপিএল এ চাকরি করতাম। কোথায় চাকরি করতেন বললেন? ডিসিপিএল আচ্ছা, সেটা কি? ডেভেলপমেন্ট কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড। ওটা আচ্ছা। হচ্ছে পার্ক স্ট্রিটে। হুম, একটি কনসালটেন্সি সংস্থা, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি আচ্ছা, সংস্থা। তো ওইখানে আমার অনেক বন্ধু ছিল, সে সুমনের বন্ধু। আচ্ছা। তা ওর কাছ থেকে আমি সুমন সম্বন্ধে জানতে পারি এবং আ কি নাম তখন ওনার বলতে পারবেন ওই যে বন্ধুর? সুজয় বাসু। আচ্ছা, সুমনের বন্ধু ছিলেন মানে পাড়ার বন্ধু নাকি? মানে ও যেখানে থাকতো ওই বৈষ্ণব না, ঘাটে? আর ওর পেছনে আরেকটা গল্প আছে। আচ্ছা, গড়িয়া অঞ্চলের বাড়ি। হ্যাঁ, সুমনের যে স্ত্রী হ্যাঁ, মারিয়া অ্যা সেই সময়। হ্যাঁ? মারিয়া সেই সময় মারিয়া। না। সুমনের স্ত্রী মারিয়ার সঙ্গেও আমার দেখা হয়েছে, গেছিও একবার। আচ্ছা, তো সুমনের স্ত্রী না, মানে সুজয়ের স্ত্রী গীতশ্রী বাসু। আচ্ছা। ও ইয়েতে নাগরিকে বাজাতো, গান গাইতো। নাগরিক গান গাইতো। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখনো YouTube এ খুঁজলে কি ওই নাগরিকের মানে কোরাসে তো অনেক শিল্পী ছিল, তার মধ্যে হ্যাঁ, একজন গীতশ্রী হ্যাঁ, ছিল। গীতশ্রী ছিল। আচ্ছা। পরবর্তীকালে গীতশ্রীর ছেলেও একটা ক্যাসেটে গান গায়। এই ছোট বড় ছোটদের নিয়ে একটা করেছিল না ক্যাসেট? হ্যাঁ, ছোট বড় ওর মিলে। মধ্যে ওর ছেলে ছিল। অনেক বিশাল সুমনের সঙ্গে বলতে গেলে শেষ হবে না। মানে আচ্ছা, এত বড় কাহিনী। আচ্ছা। তো সেই থেকে আমরা দুজনে ওখানে চাকরি করতাম। আর সুমনের সম্বন্ধে জানতাম গল্প-টল্প। হুম, তো তারপরে সুমন আসে এখানে হুম। মানে কলকাতায়। তারপরে আমরা উম ১ম আমি যাই। ও আমাকে নিয়ে গেছিল। আ লেখক শিল্পী সংসদ বলে একটা সংস্থা ছিল, জানো তো? আচ্ছা, আচ্ছা। জানো কিনা আমি জানি না। ওই ধর্মতলায় ওরা প্রত্যেক সেকেন্ড শনিবার বা কোনো একটা সময় ওখানে একটা প্রোগ্রাম হতো। সেখানে এসব শিল্পীদের আনতো ওরা। হুম, লেখক শিল্পী সংসদ। আচ্ছা, তো আমরা গেছিলাম। আচ্ছা। তো গিয়ে সেখানে সুমনের কিছু বেশ অদ্ভুত সব গান শুনি। আচ্ছা আচ্ছা, মানে আপনার আরেকজন বন্ধু নিয়ে গিয়েছিলেন হ্যাঁ, সুজয়। হ্যাঁ, নিয়ে গেছিল। আমরা একসঙ্গে কাজ করতাম। আচ্ছা, সুজয় বাসু যার কথা বলছি আমি। আচ্ছা। উনি বেশ কালচারড ছিলেন। মানে এইসব দিকে তাহলে এক্সপোজার ছিল ভীষণভাবে একটা। যা বুঝতে হ্যাঁ, পেরেছি। ভীষণ ওরা দুজনের বন্ধুত্ব এবং ও যখন জার্মানিতে ছিল তখন চিঠিপত্র লেখার মানে চিঠিপত্রের মাধ্যমে ওর সঙ্গে যোগাযোগ রাখা এসবগুলো ছিল। আচ্ছা, আসল সুমনের বন্ধু বলতে ছিল হচ্ছে গীতশ্রী। আচ্ছা। আর গীতশ্রীর হাসব্যান্ডই হচ্ছে সুজয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো সেই শিল্পী সংসদে আপনি ১ম দেখলেন ওকে অনুষ্ঠান হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, ঘরোয়া হ্যাঁ, হ্যাঁ। অনুষ্ঠান নাকি মানে একটা? ওটা তো বেশ একবার ঘরোয়া অনুষ্ঠানই করে। গিটার বাজিয়ে। তখন অজিত পান্ডে বেঁচে ছিলেন। আচ্ছা, অজিত পান্ডে কে একটু যদি বলেন? অজিত পান্ডে মানে আ ওর একটা বিখ্যাত গান ছিল একবার ভুলে আচ্ছা, যাচ্ছি মানে এখন। পুরনো আধুনিক বাংলা গানের একজন কান্ডারি। একজন শিল্পী। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। তো আ সে আচ্ছা তুমি থাকো কোথায়? আমার বাড়ি হচ্ছে দক্ষিণ কলকাতা, তারাতলা অঞ্চলে। আচ্ছা, আচ্ছা, পাঠকপাড়া রোড, তারাতলা। আচ্ছা। আমি যাদবপুরে ইংরেজি নিয়ে পড়াশোনা করছি আরকি, ইংরেজি সাহিত্য। আ আচ্ছা, আমি তোমার ওই ২ টো ছেলের মধ্যে যে যাদবপুরে যে ছেলেটি ছিল, হুম। সে তো যাদবপুর থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। কি নাম বলতে পারবেন? এই ওর নামগুলো ছেলেটা কি গো ভাই? ওই ২ বন্ধু এসেছিল আমার বাড়িতে দুবার। দাঁড়াও, আগে কি প্রেসিডেন্সি ডিপার্টমেন্ট বলুন, কি যাদবপুরে কি ইতিহাস, ডিপার্টমেন্ট? ইতিহাস। শিমুল সেন? শিমুল সেন একদম। আচ্ছা, শিমুল সেন তো মাঝখানে অনেক ওকে নিয়ে জলঘোলা হলো একটা মেয়ে ঘটিত ব্যাপারে হ্যাঁ, জায়গায়। এটা আমাকেও একটি ছেলে এরকম তোমার মতো ফোন করেছিল। তো ফোন-টোন করার পর কথা আমাকে পাঠিয়েছিল। এটা ও শিমুল আমার বাড়ি থেকে এসছে। শিমুলের সঙ্গে বন্ধুত্ব ছিল প্রেসিডেন্সির আ এটা কি ওর নাম গো? শিমুল আর কি ওটাও দিয়েই। আচ্ছা, যাই হোক, আমি এটা যাই হোক প্রেসিডেন্সি হ্যাঁ, বলতে ও পারব। প্রেসিডেন্সি ইংলিশ নিয়ে হ্যাঁ, করত। আচ্ছা। তো হ্যাঁ, শিমুলের কি খবর গো এখন জানো? আমার থেকে তো অনেক সিনিয়র। আমি এখন তো ও আর মানে এটা ঘটনাটার পর থেকে তো এখন সেইভাবে আর সমাজ মাধ্যমে নেই, আর এমনি ব্যক্তিগত পরিচয় তো আমার নেই, সুতরাং হুম, বলতে পারব না ওইটা আরকি। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, তোমার থেকে সিনিয়রই হবে। হ্যাঁ। অনেকটাই সিনিয়র, হ্যাঁ, আমার থেকে। আমাকে হ্যাঁ, বলেছিল যে শিমুলের সঙ্গে একটা কি ব্যাপার ঘটেছিল সেটা হ্যাঁ, নিয়ে।
কিন্তু ও ফার্স্ট হয়েছিল। আচ্ছা, তো হ্যাঁ, হ্যাঁ, শুনেছি আমি এটা। হ্যাঁ, হ্যাঁ। আমি তখন ছেলেগুলো কিন্তু খুব ভালো ছিল, ছেলে এত আচ্ছা, ওরা শান্ত কি ছিল। এসে মানে আপনার এই যে ওই তোমার মতো আরকি, কোয়ারি না, কিছু আমি বলবো কোয়েরি কাজ। বুঝতে পেরেছি। কিন্তু আপনার কাছে মূলত মানে আপনি যেটা করতেন সেটা কি মানে কলা মন্দিরে রেকর্ড করতেন অনুষ্ঠান যখন? না করতেন মানে কি? করতেন মানে এটা আমার পেশা বা নেশাই ছিল বলতে পারা যায়। আচ্ছা, কিন্তু যেহেতু সুমনের অ্যাসিস্ট্যান্ট ছিল, হ্যাঁ। এই নামটা ভুলে যাচ্ছি। ওই যার সাথে পরে দুর্ব্যবহারও করেছিল ওই মানুষ। প্রচুর দুর্ব্যবহার করেছে, প্রচুর দুর্ব্যবহার হ্যাঁ, করেছে। ওকে চিনতে পারেনি, গালাগালি দিয়েছে, এসব হ্যাঁ। করেছে। এবং ওই হচ্ছে ওকে ১ম ওর অনুষ্ঠান করেছিল। তাতে রবি ঘোষ এসেছিল, অনেকে এসেছিলেন। রবি ঘোষ, হ্যাঁ রবি ঘোষ এসেছিল। সেই অনুষ্ঠানেই হ্যাঁ। আমি ছিলাম শিশির মঞ্চে। ওমা, আপনি ওইটাতেও ছিলেন শিশির মঞ্চে ১৯০০ ওটা বোধহয় ৯১ সাল আমার। ৯১ সালে, হ্যাঁ। তাতে সৌমিত্র সেখানে চট্টোপাধ্যায়ও ছিল। তরুণ কুমার ছিল, হ্যাঁ। সৌমিত্র ছিল কিনা মনে পড়ছে না। তো ওই ভদ্রলোকের নামটা আমার নাম মনে হচ্ছে, আর বলবো আসলে এতদিন চর্চা হয়নি। আরে গাঙ্গুলি টাইটেলটা হচ্ছে ওর, গাঙ্গুলি। হ্যাঁ, গাঙ্গুলি। আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা। হ্যাঁ, তো আমরা যখন রেকর্ডিং করতে দিত না, হ্যাঁ, রেকর্ডিংটা মানে একমাত্র আমি পারতাম করতে। আচ্ছা। আপনি কিসে ওটা তখন রেকর্ড করতেন? ক্যাসেটে? ছোট্ট একটা স্যানিও টেপ রেকর্ডার ছিল। আচ্ছা, ওটা কোথায় রাখতেন আপনি মঞ্চের? একদম মঞ্চের সামনে, আমার কোলের মধ্যে। মানে আপনি কি একদম ফার্স্ট রোতে বসতেন? ফার্স্ট না, সিটে? না। সবসময় টিকিটের ফার্স্ট সিট পেতাম তা নয়। যেখানেই আচ্ছা, কিন্তু বসতাম। ওটা তো মানে দূর থেকে তাতে ভালো রেকর্ডিং হতো, মানে সব কথা শোনা যেত, আসতো সমস্তটাই। একদম। আচ্ছা, মানে আমাকে ওই ছেলেটি যা করে দিয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, অসাধারণ। মানে এটা কি প্রচুর নয়েজ থাকতো, নয়েজ থাকাটাই স্বাভাবিক। আচ্ছা, কারণ এটা কি একদম, শিমুলই করে দিয়েছে নাকি না, মানে? শিমুল না। আচ্ছা, শিমুল তখন অনেক দূরে। শিমুল তো কদিন আগে এসছে। আচ্ছা, শিমুল তখন চিনতামই না। আচ্ছা। এটা ওই করে দিয়েছে প্রেসিডেন্সি কলেজের ছেলেটি। হ্যাঁ। আচ্ছা, করে কি না, আপনাকে মানে দিয়ে গেছে পেন ড্রাইভ বা কিছুতে মানে? কিচ্ছু দেয়নি। সব রেকর্ডিং আমার করা। ও আচ্ছা, শুধু ট্রান্সফার করে দিয়ে গেছিল। আচ্ছা। বুঝেছো? ও মানে আপনার ওই টেপ থেকে কম্পিউটারে আমি চাইছিলাম আর্কাইভ করতে। কারণ টেপ নষ্ট হয়ে যায় তো। হুম, সেটাকে যাতে এতে রাখা যায়, যাতে নষ্ট না হয় সেইজন্য আচ্ছা। ও করে দিয়েছিল। সেটা আচ্ছা, শিমুল না। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি বলছি এটা কি আপনার কাছে মানে এটা আছে মানে YouTube এ আপনি আপলোড করেছেন বা কোনোভাবে এটা শোনার উপায়টা কি? মানে আপনার ইচ্ছা হলে আপনি কিভাবে চালিয়ে শোনেন? আমি সেটাই জিজ্ঞাসা করছি। ও আচ্ছা, এটা ভালো কথা বলেছো। হ্যাঁ। এখন ইচ্ছা হলে শরীর বলে এই মুহূর্তে আমার কাছে আ কিছু গান আমি পেন ড্রাইভে ট্রান্সফার করে নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ? হ্যাঁ, তো সেইভাবে কিছুটা আছে। আচ্ছা, আর ও আমাকে করে দিয়েছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আ ও আ ও ওটা যেভাবেই হোক আমাকে একটা সুন্দরভাবে করে দিয়েছিল যাতে আমি শুনতে পাই। আর আচ্ছা, ও সেটা করে আমাকে ওই মেইল করে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা। ঠিক আছে? সেটা কি আমাকে একটু আমি দেখতে পাবো চাইলে? মানে আমার খুব আমি ইচ্ছে। তোমাকে দেখাবো নিশ্চয়ই। তুমি ইন্টারেস্টেড আছো যখন নিশ্চয়ই হ্যাঁ, তোমাকে দেখাবো। এবং আমি বলছি সুমনের তো শুধু গান নয়, মানে ওর গানের মাঝখানে যে কথাগুলো সেগুলো আরো আকর্ষণীয়। মানে ও যেভাবে বাবা! ওটাই তো ওকে বিতর্কিত করেছে। হ্যাঁ, ওটাই তো ওকে বিতর্কিত করেছে। এক্সাক্টলি। এত সুন্দর কথা বলতো পারত। না সুন্দর না, লাস্টের দিকে আমাদের মধ্যে অনেকেই একটু বিরক্ত হতাম। হ্যাঁ, বিরক্ত মানে তো হ্যাঁ, বিরক্ত হতাম মানে কি, অ্যা একেক সময় মাত্রা ছাড়িয়ে যেত। আচ্ছা, মানে এটা আপনি বলছেন ৯০ এর দশকেও আপনি? হ্যাঁ, ওই সময় পর থেকেই আচ্ছা, ও আসে, কিন্তু মাত্রা ছাড়িয়ে যেত মানে একটু কুরুচিকর হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, তবে একটা কি জানো তো, মানে আমি বা আরো কয়েকজন আছেন হ্যাঁ, যারা শুভনকে হাজার গালাগালি দিলেও হ্যাঁ। ওকে ছাড়তে পারবে না। না, সেটা আমিও মানে আমার খুব মানে ওকে গিয়ে একবার গালাগালি যে দিলে আমি ধরে শুনবো, আরকি হ্যাঁ, কিন্তু তবুও বলবো যে ও সুমনই। হ্যাঁ। অনেক কিছুই পারে যে সুমনই পারে, আর কেউ পারে না। না, এটা অন্ধভক্ত কিছু ব্যাপার না, না। আমি একদম বুঝতে এবং পেরেছি। ওর অনেক কিছু নিয়ে আমি জানি যেগুলো অনেকে কেউ জানেই না। হুম, হ্যাঁ, সে জানার কথা না। তো সেই জিনিসগুলো আমরা মানতে পারি না। মানে আমি অ্যাকচুয়ালি সুজয়ের কাছ থেকেই তো মেনলি আমরা একই জায়গায় চাকরি করতাম। হ্যাঁ, আমাদের ১৫টা ৬টা অফিস ছিল হুম, পার্কস্ট্রিটে। ওই প্রোগ্রাম করার মধ্যে সাধারণত ৬টা কি ৬:৩০টার মধ্যে হতো। আচ্ছা, আমরা দৌড় দিয়ে চলে যেতাম অফিসে। হুম, তো বুঝতে আমার পেরেছি। জিনিস এমনকি তুমি কি জানো কিনা আমি জানি না, কলকাতায় যখন পিট সিগার এসেছিলেন, হ্যাঁ, জানি নজরুল মঞ্চে এবং নজরুল মঞ্চে নয়, কলা মন্দিরে না, নজরুল মঞ্চে একটা অনুষ্ঠান হয়েছিল। হয়েছিল। তাতেও এবং সুমন এসেছিল। সুমনের সঙ্গে একসঙ্গে ওরা গান গিয়েছিল। পুরানো সেই দিনের কথা। হ্যাঁ, আচ্ছা, আপনি গিয়েছিল। সেই অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, দেখেছি, তার রেকর্ডিং আছে আমার কাছে। বলেন কি আপনি? হ্যাঁ। এটা তো বোধহয় এক সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, বলো। না, কানে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বলো। আচ্ছা, আমি মানে পিট সিগারের সাথে ওর যেটা মেইন অনুষ্ঠান সেটা বোধহয় কলা মন্দিরে হয়েছিল। কলা মন্দিরে হয়েছিল। সেই আচ্ছা, টিকিট পাওয়া মানে অসম্ভব ছিল। হ্যাঁ, সুজয় আবার অনেক কষ্ট করে জোগাড় করে দিয়েছিল সেই টিকিট। আচ্ছা, তো আমার দেখা সৌভাগ্য হয়েছিল। ওর নাতি এসেছিল সঙ্গে। হ্যাঁ, নাতি এসেছিল, বাজিয়েছিল। আচ্ছা, আপনি এটা দেখেছেন কলা মন্দিরে তখন আ এটা মোটামুটি টিকিটের দাম কিরকম নিয়েছে এইটা মনে আমি আছে? হয়তো জোগাড় করতে পারবো পরে। হ্যাঁ। কারণ এই মুহূর্তে না, কথা আমি মনে বলছি নেই। ইন জেনারেল সুমনের অনুষ্ঠানে তখনকার ৯০ এর দশকে টিকিটের দাম কিরকম হতো? মানে আমি আচ্ছা, আমার কাছে ২-১ টা টিকিট আছে। আমি অনেক যতবার গেছিলাম হ্যাঁ, কিছু টিকিট আমি ফাইল করে রেখেছি। এখন আমি ইন ট্রানজিট আছি তো। মানে আচ্ছা, একটা ভাড়া বাড়িতে আছি। আমার বাড়িতে তৈরি হচ্ছে। হ্যাঁ, বাড়িটা মোটামুটি চলে এসেছে। তা হলেও আমাদের ২-৩ মাস লাগবে। আচ্ছা, হ্যাঁ? হ্যাঁ, ওর টিকিটও আমার কাছে আছে। আচ্ছা। না, তাও আমি কোনো ওটা কিছুই ফেলতাম না। ওর প্রচুর মানে কাগজে বেরিয়েছে বা কিছু এরকম টাইপের জিনিস কিছু ওকে হ্যাঁ। আমি রেখে দিয়েছি। আচ্ছা, আপনি যে রেকর্ড করতেন সেটা সুমন কি জানতো যে আপনি এটা করেন? সুমনের সাথে কখনো কথা হয়েছে বা বলেছেন এটা যে আপনার অনুষ্ঠান? সুমন জানতো না মনে হয় না। তবে ওর নামটা ছাড়া ভুলে যাচ্ছি। ওর কি গাঙ্গুলি? হ্যাঁ, ওর যার মেয়ের বিয়েতে সুমনকে নেমন্তন্ন করতে এসে খুব গালাগালি খেয়েছে। হ্যাঁ। হ্যাঁ, চিনতেই পারিনি সুমনকে। এটা কেন বলুন তো? মানে এটা কেন করেছিল আপনার মানে? এইটাই আসলে যদি হয় রিসার্চের ব্যাপার। এটা নিয়ে কিছু ভাবো। না, এটা আমি মানে ওনাকে জিজ্ঞাসা ওর যেটা করেছিলাম। অদ্ভুত আপনি যার কথা বলছেন তার সাথে আমার কথা হয়েছিল। মণিশঙ্কর। এক্সাক্টলি মণিশঙ্কর গাঙ্গুলি, ঠিক। উনার সাথে আমার কথা হয়েছিল কিন্তু উনি এই ব্যাপারগুলো বলতে চাননি আরকি। এড়িয়ে গেছে। হ্যাঁ, এড়িয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। মণিশঙ্করের সঙ্গে আমার দেখা হয় না, কথা হয় না। যাই হোক, না, আপনার কি একসময় মানে মণিশঙ্কর বাবুর সাথে কথা হতো নিয়মিত? হতো মানে কি, আমাদের না একটা ছোট একটা সংস্থা করেছিলাম আমরা। আচ্ছা, র‍্যাম্পার্ট বলে। নাম শুনেছো? না, শুনিনি। এটা শোনা দরকার। কারণ র‍্যাম্পার্ট থেকে আমরা বহু কাজ করেছিলাম। কাজ মানে চেষ্টা করেছিলাম ওর সম্বন্ধে একটা কিছু করতে। হ্যাঁ, তো সেই র‍্যাম্পার্ট এও অনুষ্ঠানে ও কাজ মানে গান গেয়েছে। এখন এই র‍্যাম্পার্টের প্রধান যে ছিল সেটা হচ্ছে মণিশঙ্কর। ও আচ্ছা।
মানে তো সুমন বলছেন গান গেয়েছে র্যাম্পার্টের ইয়েতে। র্যাম্পার্টে ও আসতো না, র্যাম্পার্ট পরিচালনা করেছিল কোনো একটা হ্যাঁ। অনুষ্ঠান, সেখানে সুমন গান গিয়েছে। আচ্ছা কিন্তু র্যাম্পার্টটা আমাদের তারা কয়েকজন খুব কম লোকই জানে সব র্যাম্পার্টের সম্বন্ধে। আচ্ছা তাহলে মণিশঙ্কর একটা অফিস ছিল লেক মার্কেটের ওখানে। আচ্ছা তো সেই অফিসে আমরা মাঝে মাঝে যেতাম। এই একবার জ্যোতিষ সম্পদ কিনেছিলাম আমরা, ওকে নিয়ে আলোচনা করেছিল। তো হ্যাঁ, আর যেটা তুমি বলছো হ্যাঁ যে এই যে বিচিত্র মানসিকতা, বিচিত্র অদ্ভুত টাইপের ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে করেছেও, তো সেইটা একটা অবাক লাগে। মানে সত্যি কথা বলতে কি, রূপঙ্করকে চেনো তো নিশ্চয়ই, হ্যাঁ সেটা তো সব নিশ্চয়ই খুব ভক্ত ওর। হ্যাঁ তো রূপঙ্কর একবার আমাদের পাড়ার দিকে, আমি তো উত্তরপাড়ায় থাকি, হুম তো সেখানে একটা নাটকের দলের সঙ্গে ও এসেছিল। আচ্ছা তো এটা ওটা কথা বলতে বলতে তখন রূপঙ্করকে তো খিস্তি কাজটা খুব খেয়েছে রূপঙ্কর ওর কাছে। আচ্ছা জানো কিনা জানি না, কারণ না এটা জানি না। রূপঙ্করকে দিয়ে ও ইয়ে করালো, কি গান বলে, গান গাওয়ালো করালো, ও হ্যাঁ সেটা রাষ্ট্রপতি পুরস্কার পেলো। হ্যাঁ সেটা পছন্দ হয়নি কিন্তু ওর গানটা প্রচন্ড হ্যাঁ, ও ভাবছিল ওই গানটা ও গেলেই ভালো করছে। হ্যাঁ এক সময় ওকে এত নিষ্ঠুর হিংসুটে, মানে মনে কি হয় বলবো, হ্যাঁ মানে খারাপ লাগে, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ একদম। হুম। আচ্ছা ওই সময় আপনার মনে থাকবে একটা ডিডিতে ওর একটা সাক্ষাৎকার হয়েছিল খুব বিখ্যাত, ওই ডিডি বাংলা নিয়েছিল দূরদর্শন। আচ্ছা এটা আমি জানলাম সম্প্রতি, ওই 93 সালে সেটা সেটা অনেকে রেকর্ড করেছিল বাড়িতে তখনকার দিনে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা একটা কথা বলুন, আপনি তো কলা মন্দিরে নিয়মিত যেতেন একটা হ্যাঁ, সময় অবধি, মানে অনুষ্ঠান সুমনের অনুষ্ঠান মানে আপনি কলা মন্দিরে যেতেন, আমি যেটা কলা বুঝতে মন্দির পারছি। ছাড়াও আরো আরো অনেক হ্যাঁ, এটা জায়গায়। আমার আমার দুটো প্রশ্ন, এটা হচ্ছে উনি কি কলা মন্দির ছাড়া অন্য জায়গায়ও করতেন মানে অনুষ্ঠান আর? না, এইটাই প্রশ্নটা পেছনে একটা কারণ আছে, ভালো হ্যাঁ প্রশ্ন, ভালো করেছো। সেটা হচ্ছে সুমনের ওই মাচার প্রোগ্রাম করতে রাজি হতো না। আচ্ছা মানে ওপেন অনুষ্ঠান ওপেন যেটা। অনুষ্ঠানে বলে গলা নষ্ট হয়ে যায়, আচ্ছা কথাটা যুক্তি ছিল। হ্যাঁ যুক্তি ছিল। হ্যাঁ, তো ও শুধু সাউন্ডটা যে দিত ওকে, ওয়েভ 2000 হ্যাঁ ওয়েব নাম, 2000। ওয়েভ 2000 আচ্ছা আচ্ছা ওই নামটা ছিল সাউন্ডের, হ্যাঁ যে ছেলেটা। তো এই সাউন্ডের ব্যাপারে ও খুব খুঁতখুঁতে ছিল। আচ্ছা একদিন কলা মন্দিরে গেছি, আমার শালির ছেলেকে নিয়ে, সুমনের ভক্ত, যাতে এই সময়টা তো খুব ক্রেজ ছিল। হ্যাঁ তো ওকে নিয়ে গেছি, স্টেজে উঠেছি পেছন দিক দিয়ে আর কি, এই আর কি গ্রিন রুমের দিকে। আচ্ছা মানে তো তখন অ্যালাউড ছিল ঢোকা? ছিল না, একদমই না, আচ্ছা একদমই। হ্যাঁ, অ্যালাউ তো ছিলই না। তো আচ্ছা আর মণি তো সবসময় থাকতো ওখানে। হ্যাঁ আমার সঙ্গে মণি দেখা হলে মণি বলতো, ফোনে আছে তো, আছে তো, মানে আমার ক্যাসেট এনেছি কিনা। হ্যাঁ ওই সবার কাছ থেকে ক্যাসেট তুলে নিত। আচ্ছা আর আমি গেলে দেখা হলে বলতো, ফুলেন্দা এনেছেন তো, হুম মানে ও শুনবে, তাই তো? হুম তো সেই বলছিলাম, তখন খেই হারিয়ে ফেলি সুমনকে নিয়ে হ্যাঁ ওই কথা যেটা বলতে। ওই আপনার ইয়েকে আত্মীয়কে নিয়ে আপনি গ্রিন হ্যাঁ রুমে। হ্যাঁ, সেদিন ওর সাউন্ড টেস্ট করছে, তখন তো হলের লোকজন কেউ ঢোকেনি, বুঝতে পেরেছো, হুম গ্রিন রুমের হচ্ছে। তারপরে হঠাৎ কি গালাগালি, বাপ রে বাপ। মানে পছন্দ হয়নি সাউন্ড। সামনে নিয়ে ও ভাঙ করেছে। আর ওখান থেকে হয়তো যে সাউন্ডের যে কন্ট্রোল করেন, হুম তিনি হয়তো কিছু একটা নব ঘুরিয়েছে বা কিছু করেছে, জানি না কি হয়েছে। রেগে গিয়ে তারপরে তো ও রেগে গিয়ে বলছি, এবার কি বাবা মা তুলে বলবো, মানে এরকম টাইপের ছিল। বাবা। হ্যাঁ, ডেঞ্জারাস মানে ও হ্যাঁ ছিল। না আমি বলছি ওই সময় যে আপনি দেখেছেন নিয়মিত অনুষ্ঠান, তখন কি ওর অনুষ্ঠান মানে কলকাতা বিশিষ্ট লোকেদেরকে আপনি দেখেছেন আসতে কলা মন্দিরে মানে নিয়মিত? নিয়মিত বিশিষ্ট লোকদেরকে দেখো, ভর্তি থাকতো তো হল, হ্যাঁ তবে ইয়াংদেরই বেশি ছেলেমেয়েরাই আসতো। আচ্ছা আর এর মধ্যে বিশিষ্ট লোক বলতে যেটা আমরা পরে বুঝতে পারতাম, সেটা রেকর্ডিংও আছে। হ্যাঁ সেরকম ধরো উষাউতু। হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমার আরেকজনের নাম বলতে পারি, সেটা হৈমন্তী হচ্ছে, শুক্লা। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু উষাউতু আরেকজনের রেয়ার নাম। ওকে সবাই খুব মানে কমই হয়তো তোমরা শুনেছো নাম বা হ্যাঁ দেখেছো। যদিও সম্ভবত তো আসতেনি মাঝে মাঝে। আচ্ছা, আরেকজন ছিল, সেটা হচ্ছে ওই তোমার পিন্টু ভট্টাচার্য, ও ও যার আচ্ছা চলনাদি হ্যাঁ ঘাস হ্যাঁ ওই হ্যাঁ পথ হ্যাঁ পেরে। শুনে জানি আমি। পিন্টু ওগো ভট্টাচার্য আমার কিন্তু স্টেজে কুন্তলিনী তুলেছিল। প্রিয়ে, ওগো আমার কুন্তলিনী প্রিয়ে। হ্যাঁ, আরো অনেক সুন্দর সুন্দর গান হ্যাঁ আছে। হ্যাঁ তো সেই ওদের তুলে আনতো স্টেজে, আচ্ছা এনে গান গাওয়া হতো। ওরা দারুণ আসলে ও তো অসাধারণ বাগ্মী। হ্যাঁ বাচিক শিল্পী হিসেবেই নাম করতে পারতেন হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওর মধ্যে একটা ওই পুরনো শিল্পীদের সম্মান দেওয়ার ব্যাপারটাও রয়েছে ভীষণভাবে। অসাধারণ অসাধারণ সম্মান হ্যাঁ দেওয়া শুধু না, ওদের সম্বন্ধে এত কিছু জানতো। হুম কালচারাল ছিল, পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতেই ওকে ধরা ছোঁয়ার বাইরে। তাই মানে মানে পিন্টু ভট্টাচার্যকে আপনি বলছেন তুলে এনে গান গাইয়েছে ওর হ্যাঁ, মধ্যে। আচ্ছা তবে এমন ভাবে ডাকবে না মঞ্চ থেকে, হ্যাঁ সে পারলে হামাগুড়ি দিয়ে এসে পৌঁছে যাবে। এত হ্যাঁ সুন্দর তার মানে অ্যাপ্রোচটা এত ভালো ছিল, তুমি হ্যাঁ ভাবতে পারবে না। আচ্ছা এবং হ্যাঁ, ওকে সেই জানতো জন্য না নিশ্চয়ই যে আসছে, মানে তার গান সেটা মুখস্থ হওয়ার করতো। খবর দিত মণি। আচ্ছা খবর দিতে বলুন। মণি ওই খবরটা দিয়ে দিত। হ্যাঁ নাহলে মঞ্চ থেকে সবসময় তো দেখা যায় না, আচ্ছা মঞ্চে অন্ধকার থাকে, ও খবরটা পেয়ে যেত। আচ্ছা আর ঠিক প্রথমেই করতো না, মাঝেই একটা গানের মাঝখানে হঠাৎ আমি শুনেছি, এরকম হবে, মানে যদি দেখা হয় কথা হয় পরে হ্যাঁ শোনাবো যে এখানে এইগুলো সব এইগুলো সব আছে। হুম আচ্ছা তো এগুলো সব রেকর্ড করা আছে আপনার? আর বলো, বুঝতে পেরেছি। আসলে সুমনকে নিয়ে কথা বলতে গেলে বসে কথা বলতে হবে দিনের প্রথম ঘন্টার পর ঘন্টা। না যেটা আমি বলছিলাম পিট সিগারকে নিয়ে যে অনুষ্ঠানটার কথা আপনি বলছিলেন, সেটাতে কি বোধহয় মৃণাল সেন টেন এসেছিল আমি দেখেছি। মৃণাল সেন এসছিলেন হয়তো। পিতসিগারের অনুষ্ঠানটার সময় এত ভিড় ছিল হ্যাঁ যে তোমার কি স্টেজে আসেনি সেই দেখার মতো সময় আচ্ছা আমাদের ভিড় ছিল মানে না। কি মানে দাঁড়িয়েও দেখেছে লোকে, মানে বসার জায়গা পায়নি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা একটা কথা বলুন, কলা মন্দিরের ক্যাপাসিটি কিরকম ছিল তখন, মানে মোটামুটি কত এটা ছিল? তোমাকে আমার জেনে বলতে হবে। আচ্ছা মানে তুমি তথ্যের খাতিরে চাইছো, তাই তো? হ্যাঁ মানে আমি বলছি সুমনের অনুষ্ঠান মানে কি পুরো হাউসফুল একদম তোমার ওটা এই ছিল? যেমন বন্ধু, যে কোনো অনুষ্ঠানই ওর হতো, হ্যাঁ কলা মন্দিরই হোক, রবীন্দ্র সদন হোক, বা শিশু মঞ্চ হোক, যেখানেই হোক, হ্যাঁ তো এটা হাউসফুল থাকতো, হাউসফুল থাকতো হ্যাঁ। হাউসফুল থাকতো। আচ্ছা সেই সময় তো ধরুন আপনাকে জেঠু বলি? যেটু কেন বলবে, আচ্ছা বলতেই পারো, যেটু, হ্যাঁ আচ্ছা কাকু যাই বল। হ্যাঁ আমি জেঠু সেই সময় যে অনুষ্ঠান বলো, হতো। তোমার পরিচয় একটু দাও, তোমার বাবা মা কি করেন, বাবা কোথায় থাকেন, কি করেন? আমার বাবা চিকিৎসক অ্যাকচুয়ালি, আচ্ছা এসএসকেএম হসপিটালে সাথে যুক্ত অ্যানেস্থেসিয়া বিভাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও এক সময় ডিসিপ্লিন ছেড়ে ফোর্টিসে ছিলাম, আচ্ছা ফোর্টিসে আমি বহুদিন চাকরি করেছি। আচ্ছা আচ্ছা এইটাই। আচ্ছা বলো। হ্যাঁ তো আমি বলছি না কি বলতে গেলাম সেটা ভুলে গেলাম যে। ওকে নিয়ে রাত কেটে যাবে। হুম
সত্যি এত বড় একটা টপিক মানে সুমন। ওকে নিয়ে অনেকে অনেক কিছু করেছে, হুম। আবার গালাগালিও খেয়েছে। হুম। হ্যাঁ, যেমন ধরো ও না, আমার মনে পড়েছে। আমি বলছি ওই সময় তো ধরুন যখন সুমন উঠছেন তখন তো হুম, পাশাপাশি নচিকেতা, অঞ্জন দত্ত তার প্রতিও কি আপনাদের আগ্রহ ছিল? আপনি শুনতে ছিল যেতেন নচি ছিল। তবে সুমন যখন উঠছে তখন সুমন আম, অঞ্জন দত্তকে নিয়ে আসে, মানে হ্যাঁ, নিয়ে আসে, গলায় ঠিক হাত ইন্ট্রোডিউস। হাত হাত ধরে নিয়ে আসে। কাজী কামাল নাসিরকেও তাই না, কাজী। কাজী তো কাজীর সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে, আচ্ছা, খুব ভালো ছিল কাজী। আচ্ছা। আপনার কাছে ফোন নাম্বার হবে কাজী কামাল নাসিরের? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, দেবো। আমাকে দিতে পারবেন একটু হুম, তার? হুম, আচ্ছা। দেবো, নিশ্চয়ই দেবো। হুম। তো কাজী নিজেও অনেক গান টান গায় এখন হ্যাঁ, পাঠায় জানি, আমাকে। আমি শুনেছি। হ্যাঁ। হুম। হ্যাঁ, ওকে তো সুমনই ইন্ট্রোডিউস করেছিল কাজী কামাল নাসিরকে। অঞ্জন দত্তকেও, যেটা অঞ্জন দত্ত পরবর্তীকালে একটা গানের মধ্যে সেটা জুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ট্রিবিউটও দিয়েছে। হুম। ঠিক। হুম। ওর তো ও যখন পাগল তো, অঞ্জন দত্ত গান না শুনলে চুপ উঠে যাবে, অঞ্জন দত্ত গান না শুনলে কেউ বোবা হয়ে যাবে, কালা হয়ে যাবে, অঞ্জন দত্ত গান শুনতে হবে, এইসব পাগলামি করতে পারে। তাই মাঝখানে করতো এসব? ওর পাগলামি কোনো সীমা নেই। আচ্ছা, অঞ্জন দত্তকে দেখেছেন অনুষ্ঠানে আসতো বলা হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিয়মিত আসতো না? আর ওর মানে যার সাথে ওর তো নামে আপনি নিশ্চয়ই জানেন এটা যে 498 ধারায় মামলা হলো বধূ নির্যাতনের। ও, মারিয়ার কথা বলছো? হ্যাঁ, মারিয়ার কথা বলছি। হ্যাঁ। হ্যাঁ, মারিয়াকে আমি দেখেছি। ওই তোমার বসুশ্রী সিনেমা হলের পেছনে কেদার বসু লেন, হ্যাঁ, জানি ভবানীপুর। ভবানীপুরে। হ্যাঁ। সেই কেদার বসু লেনে আমি আড্ডা মারতে যেতাম মাঝে মাঝে, খুব কমই গেছি। ও, আপনি সুমনের বাড়িতেও সেই সময় গেছেন হ্যাঁ, ভবানীপুর? ভাড়া থাকতো ওখানে? ভাড়া থাকতো, আর যার বাড়িতে ভাড়া থাকতো হ্যাঁ। সে একটা দিদি ছেলে। সে সে আপনি একটা বই বই নামটা পরে বলবো তোমাকে, মনে পড়ছি না। সেও রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল বই লিখে। আচ্ছা, যার বাড়িতে ভাড়া থাকতো। আচ্ছা। হ্যাঁ, ওখানে আমি মারিয়াকে দেখেছি, আচ্ছা, আমি ভার্জিনিয়াকে দেখেছি। আচ্ছা। ওরা কি নিয়মিত অনুষ্ঠানে আসতো সুমনের অনুষ্ঠানে হ্যাঁ, কোনো? মারিয়া খুব আসতো, আচ্ছা। মারিয়া খুবই আসতো। হুম। এটা আড্ডা যেটা হতো সেটা মানে আপনার কি বন্ধুর সাথেই গিয়েছেন যার নাম বললেন যে হ্যাঁ, সেটা গীতশ্রী সুজা? আচ্ছা। গীতশ্রী তো ওর ওয়াইফ, ওর বন্ধুর ওয়াইফ। আমি হ্যাঁ, গীতশ্রী তো ওর বাড়িতে যেতাম, কথা বলতাম, গীতশ্রী নিজেও ভালো গায়, হ্যাঁ। মানে সুমনের গ্রুপেই ছিল। হুম। সেই আড্ডায় কি কথা হয়েছিল মনে আছে? আড্ডায় দেখো অনেক কিছু নিয়ে কথা হয়, কিন্তু অত মনে নেই সবকিছু। মানে আড্ডাটা ছিল একটা, হঠাৎ করে একটা কোনো টপিক নিয়ে আড্ডা হলো, কোনো একটা ফোন এলো, তখন সেই নিয়ে কথা হলো, এরকম আর কি। আচ্ছা। হুম। হুম। তুমি হ্যাঁ। এই নামটা শুনেছি কিনা, কৃষ্ণেন্দু দাশগুপ্ত না কি নাম, আজকাল যে সাংবাদিক ছিল। পার্থ দাশগুপ্ত কি? না, পার্থ না, কি কৃষ্ণেন্দু দাশগুপ্ত না কি দাশগুপ্ত, ওরে বাবা, ও তো আজকালের ছিল। তারপরে আজিজুল হককে দেখেছি ওখানে, নকশাল নেতা। নকশাল নেতা, উনি আসতো। তারপরে আরেকটা কথা কথা না বললে নয়, সেটা হচ্ছে ওই যে লোকটা মাইতি, কি মাইতি, শুভেন্দু মাইতি। শুভেন্দু শুভেন্দু মাইতি, হ্যাঁ। ওকে দেখেছি। ওই তো সুমনকে অ্যাকচুয়ালি খুঁজে বের করে এইচএমভির কাছে পৌঁছে দেয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ। এই শুভেন্দু মাইতিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আগে, হ্যাঁ। হ্যাঁ, গালাগালি কি দিয়ে। বলছেন? এটা আপনি সত্যি বলছেন? মানে হ্যাঁ হ্যাঁ, এটা কি করে আপনি ভাবছেন মানে? একটা কারণ আছে, তার পেছনে কারণ আছে, আচ্ছা। তার পেছনে কারণ আছে, একটা নারী ঘটিত ব্যাপার ছিল। মানে শুভেন্দু মাইতি আর ও কি একই মহিলার প্রতি আসক্ত না হয়েছিল? না না না, সেরকম কিছু না। সেটা হচ্ছে সুমনের বাড়িতে একটা মেয়ে কাজ করতো, আচ্ছা। সেটাকে নিয়ে কিছু হয়েছিল আর কি, তাই জন্য। সে বোধহয় মন্দাকিনী তার নাম, আপনি যার কথা বলছেন। আমি শুনেছি। হতে পারে, নামটা আমার মনে নেই। হ্যাঁ, তার সাথেও তো সুমনের একটা সম্পর্ক টাইপের হয় এবং মারিয়া তো আসলে সুমনের তো 4খানা বিয়ে, 4 খানা নয় 5 খানা। 5খানা। হ্যাঁ, হ্যাঁ, তাই এই লাস্টে যে বিয়েটা হয়, মানে সাবিনা ইয়াসমিনের হ্যাঁ, সাথে। সাবিনা কোনদিনও চায়নি যে ও সুমন মুসলিম হোক, কিন্তু মাঝে মাঝে স্টেজে আমি সংখ্যালঘুদের সঙ্গে থাকতে চাই, আমি সংখ্যালঘুদের সঙ্গে থাকতে চাই, এরকম বলতে হতো। হুম। অনেক। সুমনের বাবা মার সম্বন্ধে জানো কিছু? হ্যাঁ, হ্যাঁ, ওর মায়ের ব্যাপারে তো জানি অনেক কিছুই সেটা। হুম, উমা বইটা ভট্টাচার্য বেরিয়েছে। এবং সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। হ্যাঁ, বইটা বেরিয়েছে, বই বেরিয়েছে, বইতে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ। কোন বইটা বলুন তো? না না, বলছি অনেকে অনেক বই লিখেছে বা কিছু আছে, তার আচ্ছা। মধ্যে আছে। আর সুমনের নিজের একটা বই ছিল, যেটা আজকাল প্রকাশন থেকে হ্যাঁ, মুক্তি হয়ে পেয়েছিল, ওঠা গান। নবুদ্ধ হয়ে ওঠা গান। হ্যাঁ। তো সেদিনও আমি ছিলাম বই মেলাতে। আচ্ছা, বইমেলাতে ছিলেন আপনি। ছিলাম। ওই বইটা লোক আসছিল, আমি দিচ্ছিলাম ওকে, ও সই করে দিচ্ছিল। আচ্ছা। হ্যাঁ, অনেক গল্প। হুম, বুঝলাম। আচ্ছা স্যার, বলছি ওই সুমনের এই সে আবার স্যার কেন? স্যার জেঠু আমি বলছি। বল। সুমনের অনুষ্ঠানে ওই ও তো আপনার এটা মনে আছে কিনা জানি না। এটা আমি রিসেন্টলি পড়লাম যে ওই আনন্দবাজারের সাংবাদিককে অপমান করেছিল ও শঙ্কর। বাবা, ওটা তো ছিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা ওটা শঙ্কর তোমার শঙ্করলাল ভট্টাচার্য। ভট্টাচার্য। হ্যাঁ, কি হয়েছিল? তারপরে গান গেয়েছিল জানো, হ্যাঁ, ওই ও বাচ্চারা কাঁদছে, হ্যাঁ, ওটা টিক 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 মিউজিক হচ্ছে, আর ও গিটার নিয়ে পো 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 করে ঘুরছে, আর কি আস্তে 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 ঘুরছে আর গান গাইছে। এটা আচ্ছা, একটা অপমানজনক ছিল। এটা দেখে ওর যে শঙ্কর ভট্টাচার্য মেয়ে ছিল, সুমনের খুব ভক্ত। হ্যাঁ, এখন ওর বাবার এরকম একটা ব্যাপার চলছে, এটা ন্যাচারালি ওর কাছে খুব খারাপ লাগছে। হ্যাঁ, তারপরে ফার্স্ট হাফ হয়ে গেল, সেকেন্ড হাফে উঠেই একটা গান লাগে রাস্তা থেকে, অসাধারণ ওই গানটা, বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, আর ও তখন ওই গানটা গাইছে, তোর বুঝি ভেঙে গেছে মাথা নাড়া বুড়ো, পুতুলটা, আচ্ছা, চুপ কর বোকা মেয়ে কাঁদিস না আর। উফ, গানটা গাইলো না, হুম। আজও এই মনে হয় আমার কাছে ওটা, এই 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 গানটা। এই গানটা শুনিনি। এটা কি সুমনেরই গান লেখা এবং সুর করা? না 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 না, এটা কার গান আমি বলতে পারবো না, কিন্তু গানটা যে কি অ্যাপ্রোপ্রিয়েট ছিল। হ্যাঁ, তুই রাগ করছিস, তুই কান্না কাচ্ছিস, করছিস, তুই কাঁদছিস, আমি শুনেছি, দেখ আমি তোর বাবাকে এসব বলিনি, আমি সব বলিনি বলে তখন গাইলো গানটা। তোর হ্যাঁ। বুঝি ভেঙে গেছে তোর বুঝি ভেঙে গেছে মাথা নাড়া বুড়ো। এই মাথা নাড়া বুড়ো এক ধরনের পুতুল ছিল না? আমার আইডিয়া নেই না, অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, তো অসাধারণ কি পরিবেশ, পরে পিন ড্রপ সাইলেন্স হয়ে গেছে কলামন্দির। আচ্ছা, আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেটা আমরা কলামন্দির ভেতর থেকেই বুঝতে পারছি। আচ্ছা, বাপরে! মানে সত্যি বাপরে, মানে এরকম পরিবেশটা করতে পারতো না ও। হ্যাঁ। না, এটা ওই শঙ্করলাল বাবুকে উনি কি বলেছিলেন আপনার মনে আছে? মানে অপমানটা কি করেছিলেন সেটা আপনার মনে আছে? অপমানটা বলতে যতদূর আমার কাগজেও বেরিয়েছিল, আসলে সুমনকে নিয়ে কিছু একটা লেখা হয়েছিল, যেটা হ্যাঁ, সুমনের পছন্দ হয়। পছন্দ হয়নি। হ্যাঁ। সেই জন্যই ও ওই ওরকম একটা ক্যারিকেচার টাইপের কাজ করেছিল। মানে কোন ঠিক আছে? অঙ্গভঙ্গি করেছিল বা কিছু? অঙ্গভঙ্গি করে, হ্যাঁ, সেই অঙ্গভঙ্গির ছবিটাই বেরিয়েছিল না? না, এটা আমি দেখিনি। হয়তো এটা এটা আনন্দবাজারের রবিবার শরীও যে বেরিয়েছিল। হ্যাঁ, ওই ছবি বলতে কি, স্কেচ? হ্যাঁ।
হ্যাঁ ওইটা সুমন, হ্যাঁ জানি, সেটা বুঝতে পেরেছি, মানে সুমনকে নিয়ে একটা কার্টুন এঁকে একটা লেখা বেরিয়েছিল। ওইটার উপর বেস করা করেই এটা মানে ও নিজেও একটা এরকম কাজ করেছিল। আহ, এমনি আপনারা মানে যখন ওর অনুষ্ঠান হতো স্টেজ থেকে রেগে গিয়ে গালাগাল করতে, এমনি অন্য সময় করতো মানে যেমন গানের মাঝখানে? হ্যাঁ, হ্যাঁ, আরো অনেক কিছু করতো। মানে ওর কি যে করবে মানে আনপ্রেডিক্টেবল। ও খুব যেমন কি, unpredictable। যেমন একটা কোনো ঘটনা যদি বলেন। ঘটনা বলছি, ধরো ওরা গান করছে, হঠাৎ কি হলো, এই সেই আলোগুলো সব জ্বালিয়ে দাও, এখানে বাইরের লোক সব ইসলাম দেখতে চায়। কি বলবে? হ্যাঁ আবার হ্যাঁ। আনন্দ করে স্টেজ লাইটটা ভাই জ্বালাবেন, আমরা সবাই মিলে গানটা গাই। দুটো আলাদা অ্যাসপেক্ট, দুটো আলাদা মুড। হুম আমি সাথে দেখতে পাচ্ছি না। হুম এই ব্যাপার। হুম। দেখো আমি একটু বেরোবো, মানে আমার একটু হ্যাঁ, আড্ডা মার বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলা একটু যাই। আচ্ছা শুধু সুমন তো আপনার উত্তর পাড়াতেও এসছে পারফর্ম হ্যাঁ, করতে। হ্যাঁ, তোমার যাদের কাছে এসেছি তাদেরকেও চিনি আমি। না আপনি এখনো তখন দেখা করে কথা অনুষ্ঠান হয়। অনুষ্ঠান ওই ছলাৎ ছল গানটা হ্যাঁ, যেখানে হয়েছিল সেটা ওই গঙ্গার ধারে একটা জায়গা আছে, ওখানে বসেছিল। ওই ছলাৎ ছল নদীর চলাচল ঘাটের কাছে গল্প বলে নদীর চর। নদীর জল। হ্যাঁ, ওই গানটা গেয়েছিল। ওইখান থেকে ইন্সপিরেশন হয়। আচ্ছা, না আপনি সেই অনুষ্ঠান দেখেছেন উত্তর পাড়া? হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। এটা ওর কোথায়? কোনো প্রোগ্রামই ছাড়তাম না আচ্ছা, এটা কোথায় মোটামুটি। হয়েছিল, কোন হলে? এটা হয়েছিল গণভবনে। গণভবন, আচ্ছা। উত্তরপাড়া গণভবন। হুম হুম। ঠিক আছে, আপনি আমাকে তাহলে একটু, আমি আপনাকে পরে ফোন করবো, আমি তুমি আমাকে কয়েকদিন রাত্রের দিকে ফোন করো। রাতে, হ্যাঁ, আজকে আর করবো না, তাহলে আমি কয়েকদিন পরে করবো। আপনি ওই যেটা রেকর্ড বলছেন ওটা যদি একটু দেখবেন, তাহলে আমি আপনার যেটা। আচ্ছা, হ্যাঁ, রাত্রের দিকে ফোন করো। রাত্রের দিকে ফোন করলে আমি তোমার সাথে কথা বলতে পারবো আরামসে। আচ্ছা ঠিক আছে, আর ওকে। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি রেডি করো। হ্যাঁ, তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হুম, ঠিক আছে। ভালো থেকো। এখন তো তুমি যাদবপুর ইংলিশ নিয়ে পড়ছো। হ্যাঁ, ইংরেজি নিয়ে পড়ছি। তোমার নাম হচ্ছে প্রদীপ মজুমদার। প্রতিমা জমিদার। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। এত অল্প বয়সে তুমি গানগুলো তো কিছু অনেক কিছু দেখোনি তুমি, না? না আমি মানে হঠাৎ এত ইন্টারেস্টেড হলে কেন? না, সেটা তো গানগুলো তো শুনে মানে ওরকম গানের লিরিক্স, মানে রবীন্দ্রনাথকে মাথায় রেখেই বলছি যে এরকম গান কখনো লেখা হয়নি। সুমন যা লিখেছে আর কি। হ্যাঁ, সেটা তো ঠিক কথা, এটা আহ, তো স্বীকার করার এবং উপায় নেই। আজকালকার দিনে যেসব শিল্পীদের দেখি, মানে আমার যেটা সুমনের মধ্যে ব্যক্তিগতভাবে সব থেকে বেশি আমাকে আকৃষ্ট করে, এখনো কি হয়ে গেছে আমি লিস্ট ইন্টারেস্টেড সেটা নিয়ে, মানে ওর আচ্ছা, একটা অধঃপতন হয়েছে, কিন্তু ওই সময় মানে এরকম কোনো শিল্পের লোক স্টেজে দাঁড়িয়ে এবং সারাক্ষণ পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলছে এবং সবাইকে একটা মানে ডিস্টার্ব করছে, স্ট্যাটাস কোকে, সরকারের সমালোচনা করছে, যা খুশি বলছে, নো ডোন্ট কেয়ার একটা অ্যাটিটিউড, হুম। এটা ভাবাই যায় না। মানে শিল্পীরা সবসময় একটা প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক বজায় না, রাখতে ও চায়, কাউকে। কোনোদিনই রাখেনি। ও কোনোদিনই রাখেনি। হ্যাঁ, এমনকি ও যখন এমপি হলো মমতার, এখন সবাই ওকে বলে মমতার দালাল, ও কিন্তু লাগাতার 2009 থেকে 14 5 বছর মমতার সমালোচনা করে গেছে। মমতা হুম। বাধ্য হয়ে মানে ওকে, ও গেস্ট অতিথি এমপি, তারপরে তুমি নাকি। দেখেছো কোনো অনুষ্ঠানে, হ্যাঁ, মানে গানের অনুষ্ঠানে ওকে ডাকে না? হুম, কোনো ওই যে জি বাংলার যে প্রোগ্রামগুলো হয়, হুম। কোনো অনুষ্ঠানে কিন্তু ওকে জজ হিসেবে ডাকে না। না সে তো হ্যাঁ ডাকে না। এটা ও যথেষ্ট দক্ষতা আছে। যারা না এখন ও বসে কিন্তু তারা আপনার, অনেকেই ওর কাছে গান শিখেছে। হ্যাঁ কিন্তু ও কিন্তু টিভিতে প্রোগ্রাম করতো, এটা আমার মনে আছে। তারা কিন্তু তারাতে, হ্যাঁ তারা নিউজে করেছে। তারা নিজে করতো এক সময়। হ্যাঁ প্রচুর লোকের সঙ্গে কথা বলেছে। হ্যাঁ। হ্যাঁ, অসাধারণ, মানে উনি জ্ঞানী মানুষ এবং এত পড়াশোনা ছিল ওর, হুম। ভাবা যায় না। বিশেষ করে পুরোনো বাংলা গানের সম্বন্ধে এত কিছু জানা এবং সেটা সবচেয়ে মনে রাখা এবং বলা। কোনো ওই খাতা দেখে গান গেও না। হ্যাঁ, খাতা দেখো তো গানই, আর সত্যি মানে বিরাট একটা স্মৃতিশক্তি ছিল, সেটাও ঈর্ষণীয় ওরকম স্মৃতিশক্তি। এবং বাংলা আর ভাষার আরেকটা জিনিস সময় যেটা হয়, আমরা দেখো কথা বলতে বলতে ভুলে যাই যে কাকে একটু কি বলছিলাম জানি? হ্যাঁ তাই না? ও সেই কথাটা কিন্তু মাঝখানে হয়তো এটা ওটা সেটা করলো। করে আবার ঘুরে ফিরে কিন্তু ঠিক সেই জায়গাটায় পৌঁছায়। হ্যাঁ কিন্তু একটা জিনিস শোনোনি, আমি কাছে না রাখতে পেরেছি অল্প আছে অংশ, ঠিক আমি আর স্কটিশ চ্যাটেও বাংলা গান নিয়ে ৩ ঘন্টা একটা বক্তৃতা দিয়েছিল। হ্যাঁ, ওটা আপনার কাছে আছে নাকি? গান একটুখানি ছিল, আমিও আবার কি করলাম ওটা অল্প বিস্তর পেয়েছি ওরা কি নাম শিমুল। তো ও অসাধারণ। মানে ভাবা যায় না যে একটা লোকের কি ক্ষমতা থাকে। আপনি ৩ ওটাতে বছর। মানে কিভাবে ওটাতে গেছিলেন ওটা? আমরা স্কটিশ চ্যাট ইনভাইটেড ছিলাম। মানে আমরা তো যাবোই। মানে মনের কোনো প্রোগ্রাম মানে ম্যাক্সিমাম আমরা মিস করতাম না। আচ্ছা, কারণ ওই প্রোগ্রামটা যিনি করেছিলেন আর কি, যিনি অর্গানাইজার ছিলেন প্রদীপ বাসু, হ্যাঁ, হ্যাঁ। পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর, তার সাথে তিনি আমাকে এটা বলেছিলেন, আমি সুমনকে ফোন করে বলেছিলাম আসতে কলেজে, তখন এসে এই বক্তৃতাটা দিয়েছে। ওখানে আরেকজন মারিয়াও এসেছিল। নামকরা লোক এসেছিল। সেটা হচ্ছে তোমার সুধী প্রধান। যাত্রা জগতে খুব নামকরা একজন মানুষ। আচ্ছা। সুধী প্রধান। তো হুম। ও চুপ, কথা বলার উপায় নেই। এমনকি বাচ্চাটাও কাঁদতে ভুলে গেছে। এমন আচ্ছা, অবস্থা। মানে ভার্জিনিয়া। ঠিক আছে তাই না? কথা বলতে বলতে গান, গানের সঙ্গে কথা, কথার সঙ্গে হ্যাঁ। কোথা থেকে চমৎকার, কোথায় রবীন্দ্রনাথ এই গাইছেন, তখন রাস্তার পরিবেশ কিরকম ছিল। বলে এই গানটা উনি বিবেকানন্দ এখানে গিয়েছিলেন বলে উফ বাপ রে বাপ! ওটা সেটা অসাধারণ। যদি রেকর্ডিং থেকে থাকে আমি, এটা দারুণ হবে মানে। একটু অংশ আছে। আচ্ছা। আমি বলি না, পরে রেকর্ডিং এর উপর রেকর্ডিং হয়ে গেছে ভুল করে কোনো কারণে। হ্যাঁ, ওটা আমি রেখেছিলাম যত্ন করে। ওটা একটা অ্যাসেট। হুম। মানে বাংলা গানের উৎপত্তি নিয়ে বলছে, মানে হ্যাঁ, কোথায়। হ্যাঁ। কি করে বাংলা গান না বলছি, যখন মানুষ এই রাস্তাঘাটে কাদার মধ্যে যাচ্ছে, হ্যাঁ, মুখে পাগড়ি পরা, মুখটা ঢাকা, কানে এত ধুলোবালি এই অবস্থা দিয়ে আসছে, তখন জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথ গান গাইছে। হ্যাঁ? আচ্ছা। মানে অসাধারণ। একদিকে যখন আম আম শ্যামবাজারের ওইসব অঞ্চলে মানুষজন তামার পাত্র বা পিতলের মধ্যে সুরা পান করতে গান গাইছে। হ্যাঁ? আর সেই সময় রবীন্দ্রনাথ কি গান গাইছে? ওই পাশেই বসে। কি হুম কম্পারিজন, অসাধারণ। হুম। মানে রবীন্দ্রনাথকে মানে মহত্বটা ব্যাখ্যা করছে আর কি। হ্যাঁ, রবীন্দ্রনাথকে তো গুরু মানতই, সেটা ঠিক কথা। আরেকটা লোকের সঙ্গে ওর ভীষণ